দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন সুরক্ষা প্রতিদিনে পাওয়ার্ড বাই কেপিজে স্পেশালাইজড হসপিটাল। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার হাসান শাহরিয়ার কল্লোল। আমাদের আজকের আলোচনার বিষয় লিভার, পিত্তথলি এবং প্যানক্রিয়াসের সমস্যা। এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ডাক্তার এইচ.এম. তানভীর আহমেদ। তিনি সহকারী অধ্যাপক, হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সার্জারি এবং ট্রান্সপ্লান্ট বিভাগ, বারএম জেনারেল হাসপাতাল। ডক্টর তানভীর, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আজকে আমরা যেহেতু লিভার, পিত্তথলি এবং অগ্ন্যাশয়ের সমস্যা নিয়ে কথা বলবার জন্য ঠিক করেছি, যেটাকে আমরা বলি যে হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সিস্টেম, এটা তো একটা আলাদা একটা তন্ত্র। তো এটার কি কি ধরনের সমস্যা হয় সাধারণত? থ্যাংক ইউ কল্লোল। হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সার্জারি আমাদের তো একটা আলাদা একটা সিস্টেম। এটা এর সাথে বেশ আশেপাশের যে অর্গানগুলো এগুলো বেশ রিলেটেড এবং এটার জন্য অসুবিধা যেগুলো হয়, যেমন এইখানে আমাদের মূল সমস্যা যেটা হচ্ছে যে পাথর নিয়ে বেশ পেশেন্টরা প্রেজেন্ট করে। বিভিন্ন জায়গার পাথর, পিত্তথলিতে, পিত্তনালীতে, পিত্তনালী লিভারের ভিতরের দিকে যে ব্রাঞ্চগুলো আছে ওখানে, যেটাকে হেপাটোলিথিয়াসিস বলে। এছাড়া প্যানক্রিয়াসের পাথর, অগ্ন্যাশয়ের পাথর, এটা বেশ একটা কমন একটা ডিজিজ নিয়ে এটা আসে। এই রিলেটেড এগুলো, এর সাথে যেগুলো আছে এই অর্গ্যান, এই সারাউন্ডিং এই রিজনের ক্যান্সার জাতীয় টিউমার নিয়ে প্রেজেন্ট করে। গলব্লাডারে, পিত্তনালীতে, পিত্তনালীর শেষের অংশে যেটাকে বলে পেরিয়াম্পুলারি, একটা কমন জায়গা। এছাড়া প্যানক্রিয়াসের ক্যান্সার। তো আর লিভারের টিউমার, লিভারের ক্যান্সার, এগুলো এর সাথে যেমন ভাইরাল রিলেটেড হতে পারে এরকম। তো এইগুলো নিয়ে মূলত আসে। আর এছাড়া এর সাথে যেগুলো থাকে কিছু কিছু, যেমন প্যানক্রিয়াটাইটিস, এবং প্যানক্রিয়াটাইটিস থেকে প্যানক্রিয়াটিক অ্যাবসেস, প্যানক্রিয়াসের প্রদাহ, হ্যাঁ, ইনফেকশন, এটা একটা কমন একটা আছে যেটা নিয়ে প্রায়ই পেশেন্ট প্রেজেন্ট করে। এবং হঠাৎ করে এসেই একেবারে দেখা যায় যে এমনভাবে সে আক্রান্ত হয়, অনেক সময় আমাদেরকে এইচডিও অথবা আইসিইউতে রেখে প্রথম অবস্থার সাপোর্টটা দিতে হয়। এই একটা। আর লিভারে যেগুলো লিভারের ফোড়া নিয়ে আসে অনেকে, লিভার অ্যাবসেস বলি আমরা, এই কমনগুলা। আর পিত্তথলির অনেকে পাথর আছে, হয়তো কোনো সিমটম নাই, লম্বা সময় অপেক্ষা করে, হঠাৎ করে বিভিন্ন সময় টেস্ট করে মাঝে মাঝে দেখে, হঠাৎ দেখা গেলো এখানে একটা ক্যান্সারের ছোট একটা দানা চলে আসছে। তো অবহেলা করলে অনেক সময় এটা নিয়ে পেশেন্টরা প্রেজেন্ট করে এইগুলা। আর জন্ডিস, যেমন হচ্ছে পিত্তনালীর এগুলা, পাথরের জন্য কমনলি পিত্তথলিতে অথবা পিত্তথলির পাথর স্লিপ করে পিত্তনালীতে চলে আসে। পিত্তনালীর পাথর নিজস্বও হতে পারে। তো এটার কারণে অনেক সময় এই পাথর অবস্ট্রাক্ট হয়ে গেলে জন্ডিস নিয়ে আসে। আরেকটা হচ্ছে পিত্তথলির পাথর অথবা ছোট ছোট গুঁড়ো দানা অথবা স্লাস বলি আমরা, বিলিয়ারি স্লাস পাস করে যায় যখন পিত্তনালী থেকে, তখন অনেক সময় বিলিয়ারি প্যানক্রিয়াটাইটিস বলে, মানে বিলিয়ারি কজের জন্য প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করে যায়। এটা নিয়েও পেশেন্ট অনেক সময় প্রেজেন্ট করে। পাথর ছিল, অনেক সময় অপেক্ষা করছে, হঠাৎ একদিন তীব্র ব্যথা নিয়ে সে ইমার্জেন্সিতে অথবা আমাদের কাছে রিপোর্ট করে। তো এইটা বেশ, মানে এই রিজিয়নের বেশ কমন কতগুলো মানে সমস্যা নিয়ে পেশেন্টরা আসে আমাদের কাছে। আমাদের দেশে এই রোগগুলো মানে এখন কি অবস্থা, মানে কি পরিমাণ রোগী আপনারা দেখেন আউটডোরে, বা কি পরিমাণ রোগী আপনাদের অপারেশন করতে হয়? রোগটা কি বাড়ছে কিনা এগুলো? হ্যাঁ, রোগটা বাড়ছে, মানুষের সচেতনতাও বাড়ছে, এবং এই সাবজেক্টে এখন আমাদের অনেক স্পেশালিস্ট এখন চলে আসছে বিভিন্ন ইনস্টিটিউট থেকে, এবং এটার পোস্ট গ্র্যাজুয়েশন চলে আসছে, যার জন্য পোস্ট গ্র্যাজুয়েশন করে, এবং অনেকেই এটাতে আগে যেমন এতটা ইন্টারেস্ট ছিল না, এখন পোস্ট গ্র্যাজুয়েশন এবং অনেক জায়গায় সেন্টার হওয়াতে, ইনস্টিটিউট হওয়াতে অনেকেই এখন বিশেষজ্ঞের সংখ্যা বেড়েছে। হ্যাঁ, আপনার বিশেষায়িত যে ইনস্টিটিউট বা বিশেষায়িত বিভাগ, সেটার সংখ্যা বেড়েছে। হ্যাঁ, সেটার সংখ্যা বেড়েছে। পাশাপাশি এটার সাথে আমাদের যেটা হচ্ছে লিভারের যেটা টিউমার এবং লিভারের অ্যাডভান্স এবং এন্ড স্টেজ চলে আসলে পরে যে লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রয়োজন হয়। তো এটা তো আমাদের দেশে ডেভেলপ করতে একটু সময় নিয়েছে, শুরু হয়েছে, আবার মাঝখানে একটু বন্ধ হয়েছে, আবার চলেছে। তো এটার প্রতিও আমাদের ডাক্তারদের অনেক ইন্টারেস্ট এখন, জুনিয়রদের। তো এরা বাইরে থেকে ট্রেনিং নিয়েছেন অনেকে, হ্যাঁ, এবং বেশ কয়েকটা সেন্টার সম্ভবত এটা চেষ্টা করছে যে লিভার ট্রান্সপ্লান্ট শুরু করার জন্য রেগুলার। আমরা এটা নিয়ে কথা বলবো একটু পরে। এবারে আসি যে ধরেন এই সমস্যাগুলো লিভার, পিত্তথলি, অগ্ন্যাশয়, এগুলো তো আর মানুষ বুঝতে পারে না, তাহলে নিশ্চয়ই সে কিছু সিমটম বা লক্ষণ নিয়ে আসলে আপনাদের কাছে আসে। তাহলে কি কি লক্ষণ যদি শরীরে থাকে তাহলে একজন রোগী বুঝবেন যে তার একজন হেপাটোবিলিয়ারি সার্জনের কাছে যাওয়া উচিত? আচ্ছা, এটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যেটা হয় যে পেশেন্টরা পেটের পীড়া, যেটা অ্যাবডোমিনাল পেইন আমরা বলি, পেটের পীড়া নিয়ে আসে। আর একটা হচ্ছে
কোনো একটা বডি চেক আপ করতে গিয়ে পিত্তথলির পাথর বেশিরভাগ কমনলি দেখা যায়, এটা নিয়ে প্রেজেন্ট করে, অথবা আপার অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট বা খাবার পরে হজম হতে অসুবিধা হয়, গ্যাসের ভাব হয়, এই ধরনের প্রেজেন্ট বেশিরভাগ সময় গ্যাস্ট্রন্টোলজিস্ট এবং জেনারেল সার্জনদের কাছেই প্রথম অবস্থায় তারা সাক্ষাৎ নেয়। তো এরপরে নেওয়ার পরে দেখা গেল যে সেখানে ওনারা এটা কিছু পরীক্ষা নিরীক্ষা তো করাই হয় এই ধরনের, সে এন্ডোস্কোপি অথবা আল্ট্রাসোনোগ্রাফি করাতে, তখন স্পেসিফিকলি বোঝা যাচ্ছে যে এই বিষয়টা পিত্তনলীর পাথরের সাথে সম্পর্ক, অথবা পিত্তনালীর নিচের দিকে কোনো টিউমারের আবির্ভাব হয়েছে, অথবা পিত্তথলিতে পাথর সাথে কোনো একটা চাকা দেখা যাচ্ছে যেটা আমরা বলি এসওএল গলব্লাডার, অথবা লিভারে কোনো একটা টিউমার অথবা অ্যাবসেস ধরা পড়লো, অথবা প্যানক্রিয়াসের, মানে এই রিজিয়ন যখন স্ক্যান করতে যায় ইনিশিয়ালি আল্ট্রাসোনো দিয়েই করা হয়, আল্ট্রাসোনোর পরে যখন বোঝা যায় যে হ্যাঁ এই স্পেসিফিক জায়গাটা আরও ভালো করে দেখা দরকার, তখন সিটি স্ক্যান অথবা এমআরআই করার পরে ওনারা সাধারণত যখন দেখেন যে এই রিলেটেড হেপাটোবিলিয়ারি রিলেটেড ম্যানেজমেন্টটা দরকার, তখন ওনারা আমাদের কাছে রেফার করে দেন। এই একটা। আরেকটা, সরাসরি পেশেন্ট অনেক সময় হসপিটালে যখন রিপোর্ট করে, হসপিটালের ইমার্জেন্সি অথবা কোনো হসপিটালের নিচে যে অন্য যে সাবজেক্টের যারা আছেন দেখেন, ওনারা ইনিশিয়ালি প্রথম অবস্থাতেই অনেক সময় আমাদের কাছে পাঠিয়ে দেন যে এই রোগটা আপনাকে হেপাটোবিলিয়ারি ডিপার্টমেন্টে অথবা হেপাটোবিলিয়ারি সার্জনদের কাছে। কিন্তু লক্ষণের বিষয় যদি বলি তাহলে মূলত পেটের ব্যথা এবং জন্ডিস, এই দুইটা পেটের ব্যথা এবং এই দুইটাকে গুরুত্ব দিতে হবে। যে যদি কারো পেটে ব্যথা এবং জন্ডিস থাকে তখন তাকে বুঝতে হবে যে তার একজন হেপাটোবিলিয়ারি সার্জনের কাছে শরণাপন্ন হওয়া দরকার। হ্যাঁ, জি। এবার আসি যে একজন রোগী ধরেন একটা জন্ডিস নিয়ে আসলো বা ধরেন পেটের ব্যথা নিয়ে আসলো, আপনারা তখন কিভাবে আসলে কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটা বুঝতে পারেন যে এটা আসলেই সমস্যাটা কোথায়? হ্যাঁ, প্রথম অবস্থায় আসলে এই ধরনের এসে প্রথম অবস্থায় আমরা একদম প্রাইমারি একটা স্ক্যান যেটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি করাই আমরা পেটে, আর একই সাথে রক্তের কিছু টেস্টের মধ্যে প্যারালাল লিভার ফাংশনটা আমরা দেখি, আর অগ্নাশয় রিলেটেড যদি মনে হয় আমরা সাথে প্যানক্রিয়াসের একটা ফাংশন দেখি, অ্যামাইলেজ লাইপেস, লিভারের মধ্যে লিভারের এনজাইম বিলিরুবিন, এগুলো দেখা হয়। আর কমনলি গ্রসলি একটা কমপ্লিট ব্লাড কাউন্ট, যেটা যে ব্লাডে তার ইনফেকশন একই সাথে যে রান করছে কিনা, এই। আর আল্ট্রাসোনোগ্রাফি তো হচ্ছে যে আমাদের প্রাইমারি ইমেজিং, এই ইমেজিং এবং এই ব্লাড টেস্ট দিয়ে মোটামুটি বোঝা যায়। কারণ যে জন্ডিস থাকে, জন্ডিসের যে প্যাটার্নটা আমরা ওখানে বায়োকেমিক্যাল দিয়ে লিভার ফাংশনে বোঝা যায় যে এটা অবস্ট্রাকটিভ নেচারের কিনা। আর তারপরে যদি বুঝতে অসুবিধা হয়, সাথে সাথে আমরা একই সাথে লিভারের যে ভাইরাল স্ক্যানগুলো করাই, যে বি ভাইরাস সি ভাইরাসের স্ক্যানগুলো করিয়ে ফেলি। আর আল্ট্রাসোনোগ্রাফি আমাদেরকে গাইড করে, পরবর্তীতে আমি সিটি স্ক্যান করাবো অথবা একটা এমআরসিপি যেটা আমরা বলি, এমআরআইয়ের একটা অ্যাডভান্স ফর্ম, যেটা শুধু বিলিয়ারি প্যানক্রিয়াটিক চ্যানেলগুলোই ভালো দেখা যায়, ওটাকে বলি আমরা এমআরসিপি, যেটা ম্যাগনেটিক রেজোনেন্স কোলাঞ্জিও প্যানক্রিয়াটোগ্রাফি। এটা দিয়ে বিলিয়ারি চ্যানেলের আউটলাইনটা খুব সুন্দর বোঝা যায়। তো এটা দেখে আমরা আইডেন্টিফাই করি, রোগটা আইডেন্টিফাই করার চেষ্টা করি যে হ্যাঁ তার এই রিলেটেড, এবং প্ল্যানিং অফ তার ট্রিটমেন্ট প্ল্যানটা আমরা ওই সময় করে ফেলি। এবং এই যে পরীক্ষা নিরীক্ষাগুলো করছেন, এগুলো তো আমাদের দেশে অ্যাভেলেবল। হ্যাঁ, আমাদের দেশে এখানে প্রায় অনেক সেন্টারে, ইভেন পেরিফেরিতেও এটা অ্যাভেলেবেল, মানে ঢাকার বাইরে বিভিন্ন জেলা পর্যায়ে এগুলো করা যাচ্ছে। তার মানে হচ্ছে যে রোগ নির্ণয়টা আসলে খুব বেশি জটিল না। আপনার কেউ যদি তার যদি প্রপার ট্রেনিং থাকে এবং তিনি যদি বিশেষায়িত এই বিষয়টিতে বিশেষজ্ঞ হন, সেক্ষেত্রে রোগ নির্ণয় করাটা আসলে খুব বেশি কঠিন। আচ্ছা, আমরা যদি এবারে এই রোগগুলোকে একটু ভাগ করে একটু আলোচনা করি, যেমন ধরেন যে পিত্তথলির পাথর, এটা তো সবচেয়ে মানে আমার মনে হয় যে যত সার্জনরা যত ধরনের অপারেশন, তার মধ্যে একটা খুব কমন একটা অপারেশন। তো পিত্তথলির পাথর আপনি যেটা বলছিলেন, আমাদের প্র্যাকটিসে আমরা দেখি যে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু রোগীরা অ্যাসিমটোমেটিক থাকে, অর্থাৎ তার কোনো লক্ষণ প্রকাশিত হয় না। কোনো কারণে ধরেন অন্য কোনো একটা রোগের জন্য আল্ট্রাসোনোগ্রাম করতে গিয়ে পাথর ধরা পড়ছে, তারপরে তারা হয়তো ডাক্তারের কাছে আসেন। আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে, রোগীরাও যেটা মাঝে মাঝে আমাদের কাছে জানতে চায়, সেটা হলো যে পিত্তথলিতে পাথর হলেই কি অপারেশন করতে হয়? না, পিত্তথলিতে পাথর হলেই অপারেশন করতে হবে সব ক্ষেত্রে এটা ঠিক না। ধরেন ওনার কোনো সিমটম নাই, কিন্তু কোনো একটা কারণে ওনার আরেকটা পিত্তথলিতে পাথর ধরা পড়েছে, তখন উনি কি করবেন? এখন পিত্তথলি পাথর, এখন পাথরের যে সাইজটা সেটার উপরে পাথরের নাম্বার অফ কতগুলো স্টোন আছে সেটা, এবং পাথরের সাথে তার কোনো বিলিয়ারি স্লাজ অথবা বিলিয়ারি গ্র্যানিউলস এগুলো আছে, এই জিনিসগুলো একই সাথে পিত্তথলিটার ওয়ালের কন্ডিশনটা,
যেমন পিত্তথলির ওয়ালটা ঠিক হয়ে আছে কিনা, অ্যাসোসিয়েটেড অন্য কোনো প্রবলেম এর ভিতরে আছে, যেমন হচ্ছে কোনো একটা ছোট টিউমারাস লেশন দেখা যাচ্ছে পাথরের সাথে, পলিপ বা এরকম কিছু, পলিপ দেখা যাচ্ছে, ওয়ালটা ঠিক হয়ে গেছে, অথবা সাসপেক্টেড একটা কোনো দেখাচ্ছে, যেমন হচ্ছে যে এর সাথে অ্যাডজাসেন্ট ওই গলব্লাডারের পাশেই লিভারের মধ্যেও কোনো একটা শ্যাডো দেখা যাচ্ছে। তো এই ধরনের অনেক সময় পেশেন্টের ছোট একটা সিমটম ছিল, একবার হয়তো অ্যান্টিবায়োটিক অন্যান্য ম্যানেজমেন্ট পেয়েছে, কিন্তু দেখা গেছে ওখান থেকে কিছু রস, যেটা আমরা বলি ইনফেক্টিভ ম্যাটেরিয়াল, পাশে লিভারের মধ্যে ঢুকে ওখানে একটা ছোট অ্যাবসেসের মধ্যে করেছে, অথবা টিউমার আছে সাইলেন্টলি। এই ধরনের ক্ষেত্রে, যেসব ক্ষেত্রে অনেক সময় টাইনি স্টোন থাকে, সামান্য একটা বা এরকম, অথবা স্লাস থাকে, ছোট্ট সামান্য একটু স্লাজ আছে, যে কোনো কারণে ডিহাইড্রেশন অথবা কোনো কার্ডিয়াক কোনো প্রবলেমের জন্য সে ম্যানেজমেন্ট নিয়েছে, সেই সময় হয়তো এটা ডেভেলপ করেছে, সেই ক্ষেত্রে আমরা অনেক সময় একটু কনজারভেটিভ দিয়ে আমরা অবজার্ভ করি। যদি ডিসঅ্যাপিয়ার করে যায় তাহলে আমরা আর করি না, সার্জারিতে যাই না, দেখা গেল পরবর্তী ফলো আপে আস্তে আস্তে ওটা ডিসঅ্যাপিয়ার করে গেছে তার। আর যে ক্ষেত্রে সিঙ্গেল লার্জ স্টোন যদি হয়, সিমটম নাই, কিন্তু আমরা বলি এটা ফেলে দিতে আর গলব্লাডারটা, কারণ এটা পরবর্তীতে এটা। আরেকটা হচ্ছে মাল্টিপল স্টোন যদি হয়, তখন পিত্তনালীর যে কানেকশন, পিত্তথলির যে সাথে পিত্তনালীর যে একটা কানেকশন থাকে, আমরা সিস্টিক ডাক্ট বলি যেটা, ওর মধ্যে ব্লকেজ হয়ে যেতে পারে অনেক সময়, সেটাতে আরও কমপ্লিকেশন বেড়ে যায় পেশেন্টের। সেই ক্ষেত্রে আমরা যখন বলি আপনি মোটামুটি যে একটা সুইটেবল দেখে আপনি প্রিপারেশন নিয়ে এটাকে করে ফেলেন, কারণ হচ্ছে এখন গলব্লাডার রিমুভ করার জন্য যে সার্জারিটা ল্যাপারোস্কোপিক্যালি করা হয় বেশিরভাগ, মোস্ট অফ দ্য টাইম, হ্যাঁ ছিদ্র করে, তো ছিদ্র করে ছোট ছোট 3টা বা 4টা, কেউ 4টাতে করে, কেউ 3টাতে করে, এক্সপার্টাইজ অনুযায়ী। তো কমনলি 4-4টা পোর্ট করেই করে ফেলা যায়, এবং ল্যাপারোস্কোপি খুব অল্প সময় লাগে, অ্যানেস্থেশিয়ার ডিউরেশন কম, পেশেন্ট রিকভারি, আর্লি রিকভারি হয়, অন দ্য সেম ডেজ অথবা নেক্সট ডেজে পেশেন্ট বাসায় চলে যেতে পারে। তো সেই জন্য আর এটা আমরা বলি যে করে ফেলার জন্য, যদি কোনোটা, আবার অনেক সময় ছোট পলিপ দেখা যায়, এটাকে আমাদের মেডিকেলের ভাষায় অ্যাডেনোমায়োম্যাটাস বলে, পলিপ বলে, ছোট ছোট গ্র্যানুলসের পলিপ হতে পারে, অথবা সিঙ্গেল পলিপ একটু বড় ধরনেরও হতে পারে। তো এরকম বড় ধরনের পলিপ হলে আমরা করে ফেলতে বলি, আর ছোট ছোট গ্র্যানুলস হলে আমরা একটু অপেক্ষা করে দেখি, অবজার্ভ করে যে এটা তার ডিসঅ্যাপিয়ার করে যায় কিনা। অনেক সময় গ্র্যানুলসের এটা কোলেস্টেরলের একটা লেয়ার অনেক সময় পড়ে এরকম ভিজুয়ালাইজেশন হয়, তো দেখা যায় যে ওটা অনেক সময় ডিসঅ্যাপিয়ার করে যায় পেশেন্টকে কিছু মেডিকেশন দিলে। তো সেই ক্ষেত্রে অবজার্ভ করি, আর যদি দেখি যে না একটা বড় আছে, সেই ক্ষেত্রে আমরা করে ফেলতে বলি। আবার অনেক সময় ছোট গ্র্যানুলস আছে, পেশেন্ট খুব কশাস এবং খুব সে বারবার আলট্রাসাউন্ড করাচ্ছে, 1 মাসে 2টা-3টা আলট্রাসাউন্ড করে নিয়ে এসে আমাদের কাছে হাজির হয়েছে, তখন আমরা অ্যাসেস করি পেশেন্ট কন্ডিশন, যে পেশেন্ট এটাকে নিয়ে বেশি অরি যদি হয় এবং তার নর্মাল দৈনন্দিন কাজকর্মগুলো ব্যাঘাত হচ্ছে এটার কারণেই, তখন আমরা বলি যে এটা আপনি অপারেশন করে রিমুভ করে দেন, চেক না করে অপারেশন করে ফেলা। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন আপনি বলছিলেন যে পিত্তথলির থেকে পাথর পিত্তনালীতে চলে যেতে পারে, আবার পিত্তনালীতেও পাথর হতে পারে, তো এটা সম্পর্কে যদি একটু বলেন, যে পিত্তনালীর পাথর সম্পর্কে যদি। হ্যাঁ, পিত্তনালীতে যদি পিত্তথলি থেকে পাথর চলে আসে, তাহলে ওই সময় আসার পরপরই একটা তার প্রদাহ হয়, পেইন হয় অ্যাবডোমেনে, আর একই সাথে হালকা একটা জন্ডিস হয়, কখনো অবস্ট্রাক্ট হয়ে গেলে ডিপ জন্ডিসও হয়ে যায়, এই একটা। আর একটা হচ্ছে যে পিত্তনালীর নিজস্ব পাথরও তৈরি হতে পারে ভিতরে, স্ট্যাসিস হয়ে, অন্যান্য বিভিন্ন কজ আছে সেই কারণে। তো এইসব ক্ষেত্রে আমরা যদি স্টোনের সাইজটা ছোট থাকে তাহলে, এবং এটা সার্জারিটা করতেই আমরা, এটা জরুরি, এটা করে ফেলতে হয়। পিত্তনালীতে যদি পাথর থাকে তাহলে এটা ফেলে রাখার কোনো সুযোগ না, এটা অপেক্ষা করার কোনো সুযোগ নেই। সেই ক্ষেত্রে ইমিডিয়েটলি গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অথবা হেপাটোবিলিয়ারি সার্জনদের সাথে যোগাযোগ করলে, এইটা যেটা এমআরসি করে আমরা সাইজটা অ্যাসেস করি, যদি ছোট সাইজ হয়, যদি পাথর বেশি বড় হয়, ডায়ামিটার বেশি হয়, 1.5 এর বেশি হয়ে যাচ্ছে, অথবা 1.2, অনেক সময় 1.2 থেকে 1.5 এর উপরে হয়ে গেলে আমরা বলি যে সার্জনের কাছে যোগাযোগ করতে। আর যদি এমন হয় যে ছোট পাথর 0.5, 0.7 অথবা আরেকটু ছোট কিন্তু মাল্টিপল আছে, তো সেই সব ক্ষেত্রে আমরা ওভারঅল অ্যাসেস করি যে তার লিভারের ভিতরে নালীতে কোথাও নাই, এটা মোটামুটি শিওর হওয়া লাগে। কারণ হচ্ছে যে যদি ভিতরেও পাথর থাকে তাহলে শুধু পিত্তনালীটা ক্লিয়ার করালে তার এটা পারপাস সার্ভ হবে না, উপর থেকে পাথর আবার। ওই ক্ষেত্রে ওনারা আমাদেরকে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে যাক, অথবা জেনারেল সার্জনের কাছে গেলে পরে বলে যে এটা হেপাটোবিলিয়ারি সার্জনের কাছে গিয়ে একবারে আপনি ডেফিনিটিভ একটা সার্জারি করায় ফেলেন, এটা পিত্তনালীর পাথর উপরে লিভারের ভিতরে যেগুলো সব ক্লিয়ার করে একটা
রিকনস্ট্রাকটিভ সার্জারি করে দেওয়া হয়, যে একটা আমাদের যে ইন্টেস্টাইন স্মল গার্ড, বা আমাদের যে গার্ডটা নাড়ি বলি আমরা নাড়ি যেটাকে, বলি, যেটাকে ওটাকে ওই তুলে নাড়িটাকে নিয়ে উপরে ওখানে নিয়ে লাগিয়ে। একটা বাইপাস যাতে আর ওখানে আর ব্লক না হতে ব্লক পারে। না হয়, এবং যদি ভবিষ্যতে তৈরি হয় ওটা সরাসরি একটা ওয়াইড ড্রেনেজ থাকে, বড় চওড়া, ওখান থেকে যেহেতু চলে যায় পিত্তনালী তো খুব চিকন, চিকন, হ্যাঁ, এবং সহজেই পাথর জমে যেতে পারে। জমে যেতে পারে। আর আরেকটা হচ্ছে ছোট পাথর যদি হয় তাহলে সেটা ইআরসিপির মাধ্যমে, আমরা বলি এন্ডোস্কোপের মতন একটা যন্ত্র, এটা ভিতরে গিয়ে ওইটা নিচে থেকে পিত্তনালীটাকে মুখটা খুলে পরিষ্কার করে দেওয়া যায়। সেটাও মানে ছোট পাথর যদি হলে ছোট সেটাও পাথর, একটা হ্যাঁ সহজ পদ্ধতি। হ্যাঁ, এবং ওইটা করানোর পরে পিত্তথলিতে যদি থাকে তাহলে ওইটা করানোর পরপরই বলি পিত্তথলিটাকেও ফেলে দেওয়ার জন্য, যেহেতু ওইটাই সোর্স হইতে ওইটা পারে। ওইটা যেহেতু সোর্স মনে হয় এটা। তাহলে এটা একটা পদ্ধতি। আচ্ছা, এবারে আসেন যে আপনি বলছিলেন প্যানক্রিয়াটাইটিস, অর্থাৎ অগ্নাশয়ের যে তীব্র প্রদাহ বা ব্যথা যেটা হয়, এটাও তো বেশ কমন একটা রোগ। তো এটা হলে আসলে মানে কিভাবে আপনারা চিকিৎসা করেন, বা প্যানক্রিয়াটাইটিস, এটা আসলে চিকিৎসা আছে কিনা? হ্যাঁ, প্যানক্রিয়াটাইটিসের চিকিৎসা আছে। প্যানক্রিয়াটাইটিসের এটার বিভিন্ন প্যানক্রিয়াটাইটিসের আমরা স্কোরিং করে ওটার গ্রেডিং করি। এটা মানে মাত্রাটা হ্যাঁ, বোঝার চেষ্টা মাত্রাটা করা। স্বাভাবিক 1 ডিগ্রি 2 ডিগ্রি এরকম একটা মাত্রা, যে মাইল্ড টু মডারেট, তারপরে হচ্ছে মডারেট, এরপরে সিভিয়ার, এই ধরনের। তো ইনিশিয়াল যে ইয়েটা প্রথম অবস্থায় আসে, পেশেন্ট যদি মাইল্ড টু মডারেট এই ধরনের একটা হয়, আমরা সাধারণত হসপিটালে অ্যাডমিট করে, এবং প্যানক্রিয়াটাইটিসের ম্যানেজমেন্ট হবে হসপিটালে ভর্তি করেই সাধারণত। খুব কম সংখ্যক পেশেন্ট সাধারণত কনজারভেটিভ ট্রিটমেন্টে ইমপ্রুভ করে, যেটা হচ্ছে চেম্বারে অথবা ইমার্জেন্সিতে আসলো, একটা ম্যানেজমেন্ট দিল। পেশেন্ট ইনিশিয়ালি যদি প্যানক্রিয়াটাইটিস মাইল্ড গ্রুপের হয়, অল্প, সাধারণত দেখা যায় যে অনেক সময় অ্যান্টিবায়োটিক অন্যান্য কাভারেজে ইমপ্রুভ করে, তবে খুব ক্লোজ অবজারভেশনে থাকতে হয়। উনি মানে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে ভর্তি হবে। থেকে চিকিৎসা যদি না নেয় তাহলে ইমিডিয়েটলি, আজকে দেখালে 2 বা 3 দিনের মধ্যে আবার তাকে একটু রিপোর্ট করতে হবে। আমরা দেখি যে সে কি ভালোর দিকে যাচ্ছে নাকি ডিটোরিয়েট করছে। যদি দেখি যে না, নট ইমপ্রুভিং অর স্ট্যাটিক, এক জায়গায় দাঁড়ায়, আমরা বলি যে আপনি ইমিডিয়েটলি অ্যাডমিট হয়ে যান। কারণ কি, বাসায় থেকে ইনজেক্টেবল এবং খুব ভালো ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক দিলে পরে রেসপন্স ইনিশিয়ালি কিন্তু ভালো, বেশিরভাগ পেশেন্ট ভালো হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা এটা অনেক সময় অনেকে নেগলেক্ট করে, যার জন্য অসুবিধা হয়ে যায়। আর প্যানক্রিয়াটাইটিসের কজ অনেক সময় যদি দেখি যে হ্যাঁ, ভিতরে কারণটা ওরকম দেখা যাচ্ছে যে স্টোন অথবা কোনো একটা ইনফেকশন অথবা বাইল ডাক্টের কোনো স্লাজ অথবা এই ধরনের বিলিয়ারি কজে হয়েছে, ওই ধরনের ক্ষেত্রে আমরা বলি যে আপনি অ্যাডমিট হয়ে যান। অ্যাডমিট হয়ে ইনিশিয়াল প্যানক্রিয়াসের প্রদাহটাও কন্ট্রোল করতে হবে, সাথে সাথে যে কজেরও ট্রিটমেন্টটা করে দিতে হবে। মানে যে কারণে প্যানক্রিয়াটাইটিসটা হচ্ছে, তো সেই ক্ষেত্রে যদি ওই সময় ইনিশিয়াল ম্যানেজমেন্টটা দিয়ে আমরা ছেড়ে দেই, পেশেন্ট খুব অল্প সময় পরে কিন্তু আবার, এবং সেকেন্ড অ্যাটাকটা আরও তীব্রও হতে পারে। আর যেটা মডারেট টু সিভিয়ার ধরনের হয়, আমরা সাধারণত হাই ডিপেন্ডেন্সি ইউনিট অথবা ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে রেখে আমাদেরকে ট্রিটমেন্ট দিতে হয়। কারণ পেশেন্টের অন্যান্য একই সাথে প্যানক্রিয়াসের সাথে মাল্টি অর্গান, অন্যান্য অর্গানগুলো ইনভলভ হয়ে যায়, বিশেষ করে কিডনি এবং লাংস। তীব্র প্রদাহের কারণে তার অন্যান্য যে কিডনি, ফুসফুস, লিভার, এগুলো সবকিছুই আক্রান্ত হতে পারে। এবং ওই ক্ষেত্রে পেশেন্ট দেখা যায় যে পেটটা ফুলে যায়, পেশেন্টের টয়লেট বন্ধ হয়ে যায়, পেশেন্টের অনেক সময় প্রস্রাবের পরিমাণটা কমে যেতে থাকে, এবং পেশেন্টের শ্বাসকষ্টও ডেভেলপ করতে থাকে। তো বিভিন্ন অঙ্গ আসলে ক্ষতিগ্রস্ত হয়। ওই সময় কিন্তু এটাকে আমরা সিভিয়ার ক্যাটাগরির মধ্যে, হ্যাঁ, ওই সময় এই সাপোর্টের জন্য লাগে। তো পেটের ব্যথা হলে আসলে এটা নেগলেক্ট করা উচিত না। ইনিশিয়ালি ঠিক আছে, যেটা গ্যাসের ব্যথা মনে করে অনেক সময় ইনিশিয়াল একটা নিজেদের হোম ম্যানেজমেন্ট অথবা ডিসপেন্সারিতে যেয়ে অনেক সময় কিন্তু দেখা যায় যে যদি যে 1-2টা ডোজ কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, আমি বলবো যে জরুরি ভিত্তিতে ইমিডিয়েট আপনার হসপিটাল অথবা বাসার কাছে ক্লিনিকে রিপোর্ট করেন। ওখানে যারা ডক্টর আছে তারা এটা বুঝতে পারে, এটা গেলে পরেই সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই তারা বুঝতে পারে, হয় অ্যাডমিশন দেয় অথবা নেক্সট সেন্টারে, হায়ার সেন্টারে পাঠিয়ে দেয় ম্যানেজমেন্টের জন্য। আচ্ছা, আরেকটা খুব গুরুত্বপূর্ণ অংশ সম্ভবত হচ্ছে যে এই অঙ্গগুলোর ক্যান্সার। হ্যাঁ, তো আপনি যদি একটু খুব সংক্ষেপে যদি বলেন যে ওভারঅল এই পিত্তথলি, পিত্তনালী এবং অগ্নাশয়ের ক্যান্সারের ম্যানেজমেন্ট আপনারা কিভাবে করেন, বা এটার প্রথম কথা যেটা জানতে চাই সেটা সব রোগীরা জানতে, এটার চিকিৎসা বাংলাদেশে হয় কিনা? হ্যাঁ, প্যানক্রিয়াসের, পিত্তথলির, পিত্তনালীর, প্যানক্রিয়াসের, ইভেন লিভারের টিউমারও, এগুলার ক্যান্সার জাতীয় টিউমারগুলো বাংলাদেশে এখন তো হচ্ছে, আরও আগে থেকেই হচ্ছে। আমাদের শুরুর দিকে আমাদের যে সিনিয়র স্যাররা, যাদের হাত ধরে আমরা এত দূর এসেছি, সেই স্যাররা যখন এটা শুরু করেছেন বাংলাদেশে, প্রায় এটা 98
মানে প্রায় 20 বছর হয়ে গেছে। হ্যাঁ, তখন থেকে। কিন্তু অনেকেই আসলে কি এটা না জানা বা ইয়ের কারণেই হয়তো মানে এটা সব ক্ষেত্রে পৌঁছে যায় নাই এই তথ্যগুলা। তো একই সাথে সেই স্যারদের হাত ধরে আমাদের কিন্তু অনেক বড় একটা আমরা গ্রুপ এখন তৈরি হয়েছে বাংলাদেশে এই চিকিৎসাটা করতেছে, এবং এটার মোটামুটি এটার ম্যাক্সিমাম লেভেলের ট্রিটমেন্টটা বাংলাদেশে হয়ে যাচ্ছে। পিত্তথলির যদি ক্যান্সার টিউমার হয় ইনিশিয়ালি আমাদের ধরা পড়ে, আরেকটা হচ্ছে যে অ্যাডভান্স স্টেজে ধরা পড়ে। দুই স্টেজেরই ট্রিটমেন্টই আছে। একটা সার্জিক্যালি আছে, যে আর যে রুগীগুলো সার্জারি নিতে অপরাগ অথবা ভেরি অ্যাডভান্স হয়ে যাচ্ছে তাদের জন্য সাপোর্টিভ ট্রিটমেন্ট দিয়ে বাকি ট্রিটমেন্টগুলো আমাদের আছে। যেমন ইনিশিয়ালি এটার কারণে যদি কোনো কারণে যেটা হচ্ছে যে পিত্তনালী ব্লকেজ হয় অথবা খাবার যাওয়াটা ব্লকেজ হয় অথবা অ্যাডজাসেন্ট গলব্লাডার কাছের এরিয়াতে লিভারে ঢুকে গেছে, এটা সার্জারির মাধ্যমে আমরা মোটামুটি এটা অ্যাডভান্স স্টেজেও আমরা মোটামুটি এইটা ক্লিয়ার করে দিই আমরা, ডিবাল্কিং অর্থাৎ মানে কমায় দেওয়া হয় টিউমারের পরিমাণটা। আমরা ইনিশিয়ালি অঙ্কোলজিস্টের কাছে অনেক সময় পাঠিয়ে দেখেছি, ওনারা বলে যে টিউমারের পরিমাণ কমায় নিয়ে আসেন সার্জনের কাছে গিয়ে, যে ওটাকে ফেলে দিয়ে আসেন যদি পসিবল হয়। তো আমরা বিভিন্ন টেস্টের মাধ্যমে অ্যাসেস করি, যদি অ্যাডভান্সের একটা লেভেল পর্যন্ত আমরা এটা করে দেওয়া যায়। করে কিছু কিছু ক্ষেত্রে একেবারেই যেটা ইয়ে করা যায় না সেটারও ম্যানেজমেন্ট আছে। যেমন আমরা অপারেশনের মাধ্যমে পারছি না, তাহলে আমরা এরকম চামড়ার এদিক দিয়ে ছিদ্র করে লিভারের ভিতরে পিত্তনালীতে একটা পাইপ বসায় দিয়ে জন্ডিসটা কমায় দিয়ে ক্যান্সার থেরাপিতে চলে যাওয়া যায়। আর পাকস্থলীর আউটলেটটা মানে পাকস্থলীর খাবারটা বেরোতে পারছে না, ব্লকেজ হয়ে আছে, কিন্তু পিত্তনালীটা এখনও ব্লকেজ হয়নি, সেক্ষেত্রে পিত্তনালীতে আমরা স্টেন্ট করে পাকস্থলীর একটা বাইপাস করে দিই। আর যেটা আর্লি স্টেজে আছে সেটাতে আমরা গল ব্লাডার রিমুভ করে দেই, সাথে অ্যাডজাসেন্ট লিভারের কিছু পর্শন ফেলে দেই, সাথে কাছাকাছি যে লিম্ফ নোডগুলো প্রথম অবস্থায় যে গ্ল্যান্ডগুলাতে প্রথম অবস্থায় ছড়িয়ে যাওয়ার চান্স থাকে সেগুলোকেও আমরা রিমুভ করে দিই। এবং এটার কিওর রেট বা এটার সাকসেস কিন্তু অনেক ভালো। এটা দেখা যায় আর্লি স্টেজে আসলে 95-98%, এবং এটা কমপ্লিট কিওরের মতন অনেকটা সার্জারি। এটা পিত্তনালীতে যেটা হয়, পিত্তনালীর নিচের অংশে যেটা হয় অথবা মাঝামাঝি মিড সিভিটিতে হয়, মিড পর্শনে, আমরা সেই ক্ষেত্রেও কিন্তু একটা বড় সার্জারি আছে। একটা হচ্ছে এক্সিশন করে ওই অংশটা ফেলে দিয়ে রিকনস্ট্রাকটিভ সার্জারি, পিত্তনালীর রিকনস্ট্রাকটিভ করে দেওয়া হয়, কারণ ওটা ব্লক করে দেয় পিত্তনালীকে। আর একটা নিচের অংশে থাকলে একটা বড় অপারেশন আছে, যেটা প্যানক্রিয়াসের মাথার দিকে ক্যান্সার হলে অথবা পিত্তনালীর মুখের শেষ অংশে হলে করে হুইপলস বলে একটা সার্জারি আছে, সেটার মাধ্যমে কিন্তু মোটামুটি একটা কিউরেটিভ মানে তার একটা সাকসেস দেওয়া যায়। হ্যাঁ, চিকিৎসা মানে প্রায় সবগুলো ক্যান্সার যদি মোটামুটি আর্লি স্টেজে ধরা পড়ে সেই ক্ষেত্রে এটার একটা কিউরেটিভ চিকিৎসা করা সম্ভব। কিউরেটিভ চিকিৎসার ব্যবস্থা আছে। এবার আমরা একটু শেষের দিকে চলে এসেছি, আমরা একটু জানতে চাই যে ট্রান্সপ্লান্ট নিয়ে আমরা কথা বলছিলাম, বাংলাদেশের ট্রান্সপ্লান্ট সার্জারি কি অবস্থায় আছে এবং এর ভবিষ্যৎটা কোথায়? বাংলাদেশ থেকে প্রতি বছর তো আসলে প্রচুর রোগীর লিভার ট্রান্সপ্লান্ট প্রয়োজন হয়। লিভার ট্রান্সপ্লান্ট প্রয়োজন হয়। লিভার ট্রান্সপ্লান্টের জন্য আশেপাশে বিভিন্ন দেশে তারা পাড়ি জমায় এটার চিকিৎসার জন্য, এবং অনেক ব্যয়বহুল এটা। তো আমাদের এখানে ট্রান্সপ্লান্টটা বাংলাদেশে যেটা হচ্ছে প্রথম অবস্থায় অ্যারেঞ্জ করে বাইরের টিম এনে করানো হয়েছিল 2010 সালে প্রথম। এটা বারডেম হাসপাতালে হয়েছিল, প্রথমে প্রফেসর মোহাম্মদ আলী স্যারের তত্ত্বাবধানে ইন্ডিয়ান টিম এসে আমাদেরকে হেল্প করেছে এবং ওনারা করেছেন, আমরা ওনাদের সাথে ছিলাম। এই কম্বাইন্ডলি 2010 সালে, এরপরে পরবর্তীতে ল্যাবএইডে প্রফেসর জুলফিকার স্যার ইন্ডিয়ান টিম এনে করিয়েছেন। এর পরবর্তীতে আমাদের পিজি হাসপাতাল যেটা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, সেখানেও লিভার ট্রান্সপ্লান্ট হয়েছে। এই কয়েকটা জায়গায় হয়েছে, কিন্তু বিচ্ছিন্নভাবে, এবং এটা রেগুলার পর্যায়ে যে হবে সেটা হয়নি। মাঝখানে 10 সালে 11 সালে হওয়ার পরে একটা লম্বা গ্যাপ ছিল। এরপরে বারডেমে আবার 2020 সালে আরেকটা হয়েছে, তারপরে এখন আবার একটা গ্যাপ। আর বিএমইউতে যেটা মেডিকেল ইউনিভার্সিটিতে হয়েছে হচ্ছে 2000 খুব সম্ভব 19 সালে, এরকম 19 সালে। তো বিএমইউতে প্রথমে একটা হয়েছে, তারপরে কিছুদিন পরে আরেকটা হয়েছে, এরপরে লম্বা একটা গ্যাপ। আর রিসেন্টলি ইন্ডিয়ান আরেকটা টিমের তত্ত্বাবধানে ওনারা পরপর প্রথম সিটিংয়ে 2টা, পরের সিটিংয়ে আরও 2টা, মোট 4টা করা হয়ে গেছে। তো তারা এইটা প্রোগ্রামটা রেগুলার করার জন্য মোটামুটি পূর্ণ উদ্যোগ নিয়েছেন, এবং ওখানে আমাদের যে রিসেন্টলি যিনি ভিসি ছিলেন প্রফেসর শাহিনুল আলম স্যার, ওনার তত্ত্বাবধানে, এবং আমাদের যে হেপাটোবিলিয়ারি টিম ডক্টর সাইফ ভাই আছেন, মহসিন চৌধুরী স্যার আছেন, বিধান স্যার আছেন, ওনাদের তত্ত্বাবধানে ওনারা এটাকে রেগুলার করার জন্য মোটামুটি একটা ভালো উদ্যোগ নিয়েছেন। আর বারডেম হাসপাতালে আমাদের এখনও ওইটা আবার পুনরায় স্টার্ট করার জন্য আমাদের প্রস্তুতি চলছে।
আর জুলফিকার স্যার ল্যাব এইডে করেছিলেন, পরবর্তীতে স্যার তো পিজিতে ইনভলভ ছিলেন ওই পিজির যে ট্রান্সপ্ল্যান্টগুলোতে ওইটাতে। এখন স্যার ওখানে আর, তো যেহেতু ওখানে আর স্যার অ্যাটাচমেন্ট নাই, এটা পারছেন না। আর আমাদের কেপিজি হসপিটালে ডক্টর রাজীব, সে প্রায় 1 বছরের ফেলোশিপ করে এসেছে চেন্নাই থেকে মোহাম্মদ রেলা স্যারের আন্ডারে করে এসে। ও মোটামুটি ওটা বেশ এগিয়ে নিয়েছিল এবং শুরু করার পর্যায়ে, তো বিভিন্ন কারণে হঠাৎ করে ওটা একটু থেমে গেছে। এখন আবার তারা ওটাকে পুনরায় চালু করার জন্য বেশ, তার মানে বেশ উদ্যোগ কয়েকটা নিয়েছেন। সেন্টার আসলে একসাথে কাজ করছে এবং আমরা আশা করতে পারি যে হয়তো খুব মানে অদূর ভবিষ্যতে আমাদের হ্যাঁ, অনেকগুলো আমাদের সেন্টারে আরেকটা সেন্টারের কথা, ওইটা যেটাই সাতারকুলে ইউনাইটেড হসপিটালে, ওখানে প্রফেসর হাসিম রাব্বি ভাই ওনার তত্ত্বাবধানে ওটা ওখানে ওনার আরেকটা আগায়- সেন্টার হ্যাঁ, ডেভেলপ আরেকটা করা সেন্টার হচ্ছে। ডেভেলপ করার জন্য। ডক্টর এইচ এম তানভীর আহমেদ, আমাদের সময় আসলে শেষ হয়ে গেছে, হয়তো আরও অনেক কিছু আলোচনার ছিল। তবে আমার মনে হয় যে আমাদের দর্শকরা আজকে আপনার যে বিষয়টা বা লিভার, পিত্তথলি এবং অগ্নাশয়ের যে প্রবলেমগুলো হয় সেগুলো সম্পর্কে একটা ধারণা পেলেন। আমার মনে হয় যে তারা অনেকেই উপকৃত হবেন এবং ভবিষ্যতে এই ধরনের সমস্যা হলে তারা হেপাটোবিলিটি সার্জনদের শরণাপন্ন হবেন। আপনাকে অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, সুরক্ষা প্রতিদিনে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।